আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে তুই যেটা করেছিস ওইটা দিয়েই শুরু করি। দুটো জিনিস করেছিস দেখলাম, খুবই ভালো। এক হচ্ছে z⁴ 1/5, যেখানে তুই নিজেই দেখতে পেলি যে 0, 2π, 4π, 6π, 8π, এই তো সুচেতা। সুচেতা ভালো আছিস তো? হ্যাঁ ম্যাম, আপনি ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আমিও ভালো আছি। ঠিক আছে, হ্যাঁ। তো যেটা তোমার 1/5 যেটা বিক্রম করেছিস, ওখানে দেখা যাচ্ছে যে 0 থেকে 2π, 4π, 6π, 8π, 10π, এই সবকটা সিচুয়েশনেই জেড এর ভ্যালু, এই মানে সরি, হ্যাঁ ঠিকই বলছি, জেড এর ভ্যালুটা একই ছিল। why? because z is equal to r e to the power I theta। কিন্তু এই বিভিন্ন ভ্যালুতে fz এর ভ্যালু ডিফারেন্ট ছিল, খালি কার কার সেম ছিল, এটা এবং এটা। এই দুটোর ক্ষেত্রে fz এর ভ্যালু সেম ছিল, বিকজ ভ্যালু অফ fz ইজ r to the power 1/5 e to the power I theta by 5। সুতরাং বোঝাই যাচ্ছে 2π/5, 4π/5 এগুলো তো সমস্ত আলাদা আলাদা হবে, সেটাই স্বাভাবিক। একমাত্র যখন 0 হবে তখন fz এর ভ্যালু r to the power 1/5 হবে, আর যখন 10π হবে তখনও যেহেতু এটা r to the power 1/5 e to the power I 10π/5 equal to r to the power 1/5। তাহলে কি হলো, একই z এর জন্য 1, 2, 3, 4, 5 পাঁচটা ডিফারেন্ট ভ্যালু পাওয়া গেল অফ fz, রাইট? আবার যখন 10π তে এলাম তখন আবার মানে সেম হলো ভ্যালুটা। ওকে, সো what's happening here is for one particular value of z, 5 different values of fz are obtained। এই ধরনের ফাংশনকেই বলা হয় মাল্টিভ্যালুড ফাংশন, এবং মাল্টিভ্যালুড ফাংশন এবং এই যে পাঁচটা ডিফারেন্ট ভ্যালু অফ fz পাওয়া গেল z এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, এদেরকে বলা হয় 5 ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ fz। এই গাছের মতন একটা ব্যাপার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। z এর একটা ভ্যালুর জন্য fz এর ভ্যালুটা একবার এই ব্রাঞ্চে যাচ্ছে, আরেকবার এই ব্রাঞ্চে যাচ্ছে, আবার এই ব্রাঞ্চে যাচ্ছে, মানে যত আমি থিটা বাড়াচ্ছি আর কি। প্রথমে হয়তো থিটা 0 ছিল, তখন এই ব্রাঞ্চে ছিল, যেই থিটা 2π হলো তখন fzটা এই ব্রাঞ্চে এলো, তারপর থিটা 4π হলো এখানে এলো, থিটা 6π হলো এখানে গেল, থিটা 8π হলো এখানে গেল, আবার থিটা 10π হওয়াতে আবার আগের ব্রাঞ্চে ফিরে এলো। কিন্তু মূল মানে কাণ্ডটা একই, কাণ্ডটা হচ্ছে z এর ভ্যালু একই। z এর একটা ফিক্সড ভ্যালুর জন্য আমি fz এর পাঁচটা ভ্যালু পাচ্ছি।
ঠিক আছে, ক্লিয়ার? এবং এই ধরনের যে মানে আর কি বলবো বিহেভিয়ার, দিস টাইপ অফ বিহেভিয়ার অফ fz, এটা আর কি খুব একটা সুবিধাজনক বিহেভিয়ার নয়, বুঝতেই পারছিস। মানে একটা জেডের একটা ভ্যালুতে যদি একটা ফাংশনের 4-5টা করে ভ্যালু থাকে, তাহলে আমি যখন এটা নিয়ে কোনো প্রবলেম সলভ করব, ডিফারেন্সিয়েশন হোক বা ইন্টিগ্রেশন, তখন আমি কিভাবে কাজটা করবো? দ্যাট দিস টাইপ অফ বিহেভিয়ার অফ fz is not desirable. ওকে, তো এইরকম fz আমরা চাই না, দিস ইজ নট ডিজায়ারেবল। এবং এমন যে কোনো কিছু যেটা আমরা চাই না, এনিথিং দ্যাট ইজ নট ডিজায়ারেবল is মানে বেসিক্যালি ইট ইজ রিলেটেড টু সিঙ্গুলারিটি অফ এ ফাংশন। সিঙ্গুলারিটি জিনিসটাকে খুব মানে ভাবে বলতে গেলে, মানে কি বলবো, সোজা বাংলায় বলতে গেলে সিঙ্গুলারিটি মানে হচ্ছে যে একটা মানে সাম আনওয়ান্টেড বা pathological behavior of any function. আচ্ছা, আমি একটা জিনিস তোদের জিজ্ঞেস করবো ভাবি ভুলে যাই। বলছি, তোদের কি সকালে ক্লাস হলে সুবিধা, এরকম কোনো ব্যাপার আছে? মানে ইন্টারনেট সন্ধ্যেবেলা ভালো থাকে না, সকালে বেশি ভালো থাকে? তাহলে আমি সকালের দিকে একটা টাইম ঠিক করতে পারি। আর যদি অসুবিধা না হয় তাহলে না ম্যাম, এই টাইমটাই ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা নেই তো, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ইন্টারনেট তো ঠিকই আছে তোদের। আচ্ছা, তাহলে হচ্ছে যে একটা আনওয়ান্টেড বা প্যাথোলজিক্যাল বিহেভিয়ার অফ এনি ফাংশন, সেটাকেই বলা হয় সিঙ্গুলারিটি। এখন এটা যে কোনো ধরনের হতে পারে। এমন হতে পারে যে একটা ফাংশন আছে fz which is equal to 1/z minus 5। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, z যখন 5-এর কাছাকাছি যাবে তখন fz will blow up। তাহলে এটাও একটা আনওয়ান্টেড বিহেভিয়ার। এই ধরনের মানে z equal to 5 এরকম জায়গায় গেলে fz ব্লো আপ করবে, তাহলে fz কে নিয়ে আমি কোনো ইন্টিগ্রেট বা ডিফারেন্সিয়েট কিছুই করতে পারবো না। তো সিঙ্গুলারিটি নানান রকম হতে পারে। সিঙ্গুলারিটি ক্যান বি অফ ভেরিয়াস টাইপস, এবং সেটারই একটা উদাহরণ হচ্ছে এই যে ব্রাঞ্চিং যে ব্যাপারটা, ব্রাঞ্চেস অফ fz। মানে যদি এমন কোনো ফাংশন fz থাকে যেটা কিনা মাল্টি ভ্যালুড, তাহলে সেটাও কিন্তু এক ধরনের সিঙ্গুলারিটি। এবং দ্য নেম অফ দিস সিঙ্গুলারিটি ইজ ব্রাঞ্চ পয়েন্ট। কোনটাকে বলছি ব্রাঞ্চ পয়েন্ট? এই z এবং z টু দা পাওয়ার 1/5 এর ক্ষেত্রেই ব্যাপারটা দেখা যাক। তাহলে z টু দা পাওয়ার 1/5 এটার যে আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা আর কি তো সেটা আমি অ্যাকচুয়ালি কেন পাচ্ছি, আমি অরিজিনের অ্যাবাউটে রোটেশন করছি বলে। আমি তো থিটার ভ্যালু বাড়াচ্ছি, মানে দিস মাল্টিভ্যালুডনেস কি বলবো অ্যাপিয়ার্স while we rotate about the origin and increase
দ্য ভ্যালু অফ থিটা। ঠিক আছে, থিটার ভ্যালু না বাড়ালে তো এই সমস্ত গল্প আসতো না। থিটার ভ্যালু বাড়াচ্ছে এবং উই আর রোটেটিং অ্যাবাউট দ্য অরিজিন। সো জেড ইজ আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এবং আমরা থিটার ভ্যালুটাকেই বাড়াচ্ছি। একবার করলাম 2 পাই, আবার রোটেশন করলাম 4 পাই, ইত্যাদি হলো। তো এই প্রত্যেকটা রোটেশনের সাথে সাথেই আর কি এটা প্রথমে এরকম ছিল, তারপরে একবার এখানে এলো, তারপরে এখানে এলো, এখানে এলো, এখানে কোথাও একটা এলো, তারপর আবার এখানে আগের জায়গায় ফিরে গেল। সো এই যে অরিজিনের অ্যাবাউটে রোটেশন হওয়ার ফলে আমরা এফজেড এর ডিফারেন্ট ভ্যালুস পেলাম। Therefore, the origin is a singularity for this function, and this singularity is called branch point of this function. ঠিক আছে, আচ্ছা, এটা শুনলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মাথায় আসে, তাহলে কি যদি অন্য কোনো পয়েন্টের অ্যাবাউটে রোটেট করতাম, তাহলে কি এটা হতো না? Had I carried out the rotation about any other point অর্থাৎ other than origin, তাহলে what would have happened? কেননা আমি তো এখানে এটাই ক্লেম করলাম যে z equal to 0 এটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, টাইপ অফ সিঙ্গুলারিটি। is branch point. তো এই বেচারা পয়েন্টটাকে কেন সিঙ্গুলারিটি বলা হচ্ছে? কেননা বিকজ উই আর obtaining multiple values of a function for same value of z upon rotation about এই পার্টিকুলার পয়েন্টটা z equal to 0। তাহলে ওর ফল্ট, এর দোষটা হচ্ছে এটাই যে এর অ্যাবাউটে রোটেশন করলে মাল্টিপল ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে এখানেই এই কোশ্চেনটা আসবে যে তাহলে অন্য কোনো পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করলে কি সেটা মানে হবে না? দেখা যাক একটু ব্যাপারটাকে কিরম ভাবে স্টাডি করা যায়। সো z স্পেস and z to the power 1/5 space. আচ্ছা, ধরা যাক যে আমরা z to the power 1/5, তাই তো? ঠিক আছে, দাঁড়া,
কোনো পয়েন্টের অ্যাবাউট। আচ্ছা আচ্ছা, ধরা যাক যে রোটেশনটা আমি যদি কোনো একটা অন্য কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে করতাম জেড নট, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করা বলতে কি বোঝায়? জিরোর অ্যাবাউটে রোটেশন করা বলতে বোঝাচ্ছিল যে একটা অ্যারো, যেই অ্যারোটা ঘুরছে, অ্যারোটা শুরু হয়েছে জিরো থেকে। তাহলে জেড নট এই পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করছি, তার মানে বোঝাবে যে একটা অ্যারো যেটা শুরু হয়েছে জেড নট থেকে, মানে সামথিং লাইক দিস। ঠিক আছে? আচ্ছা, এইবার একটা কাজ করা যাক। আচ্ছা ওকে, এবারে একটা কন্ট্যুর ড্র করা যাক, যেটা এটাকে ধরেই করি। এই, ঠিক আছে, আমি জেড প্লেনে একটা কন্ট্যুর ইমাজিন করছি, কন্ট্যুর সি, এবং সেখানে আমি এই কন্ট্যুরটাকে পুরোটা কাভার করব, মানে ব্যাপারটা বোঝা গেল? মানে আগেরটা তো অবশ্য আমি কন্ট্যুর দিয়ে বলিনি, একটু কনফিউশন হতে পারে। মানে আগেরটার সঙ্গে, তাহলে আগেরটাকেই একটুখানি সামান্য চেঞ্জ করতে হবে। আসলে ব্যাপারটা এরকম যে একটা জেড প্লেনে একটা এরকম কন্ট্যুর আছে, কন্ট্যুর সি। তো আমি 0 থেকে 2π রোটেশন মানে হচ্ছে কন্ট্যুরটাকে একবার ঘুরে আসা। কেননা প্রথমে মনে কর থিটা ইকুয়াল টু 0 ছিল, তারপরে আমি থিটার ভ্যালুটা একটু বাড়ালাম, বাড়িয়ে আমি তাহলে জেড এর এই ভ্যালু পেলাম, তারপরে আমি থিটাটাকে আরেকটু বাড়ালাম, বাড়িয়ে জেড এর এই ভ্যালু পেলাম। মানে বলতে চাই যে আরটা ফিক্সড নয়, মানে এখানে তো আমি সার্কেল দেখিয়েছি, অর্থাৎ এখানে আমি ধরে নিয়েছি যে আর ইজ ফিক্সড। ওকে, কিন্তু সেটা তো সবসময় নাও হতে পারে, এরকম কোনো ইয়ে নেই। তাহলে আরবিট্রারি বা জেনারেল কেস হচ্ছে যে একটা কন্ট্যুর সি ধরে নেওয়া জেড প্লেনে, তারপর আমি পুরো এবার জেড থিটার ভ্যালুটাকে একবার 0 থেকে 2π পর্যন্ত ঘোরানোর মানে হচ্ছে পুরো কন্ট্যুরটাকে একবার ঘুরে আসা। মানে যদি ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় আরেকবার বলছি, এই যে আমরা বলছি যে জেডটাকে 0 থেকে 2π করলাম, আবার 2π থেকে 4π করলাম, এই কথাটার অ্যাকচুয়াল মানেটা কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে যে আমি একটা কন্ট্যুর নিয়েছি, এবার এটা হচ্ছে জেড এর একটা পার্টিকুলার ভ্যালু। ঠিক আছে, 0 পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করব। আচ্ছা, কন্ট্যুরের ডিরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ইট ইজ কন্ট্যুর সি। এইবার যখন থিটা ইকুয়াল টু 0 ছিল তখন জেডটা এখানে ছিল, কিছুক্ষণ পরে থিটাটাকে আমি আরেকটু বাড়ালাম, তখন নতুন জেডটা এখানে এলো, কিছুক্ষণ পরে আমি থিটাটাকে আরেকটু বাড়ালাম, নতুন জেডটা এখানে এলো। বা উল্টোভাবে বলতে গেলে আমি এই কন্ট্যুরটাকেই, পুরো কন্ট্যুরটাকেই একবার ট্রাভেল করছি, কন্ট্যুর বরাবর আমি হাঁটছি। তাহলে কন্ট্যুর বরাবর হাঁটার মানে হচ্ছে থিটার ভ্যালুটাকে 0 থেকে বাড়িয়ে বাড়িয়ে, এখানে থিটার ভ্যালু হলো পাই, তারপরে আরো বাড়ালাম থিটার ভ্যালু, বাড়িয়ে বাড়িয়ে আবার যখন এখানে ফিরে এলাম তখন থিটার ভ্যালু, নতুন ভ্যালু হলো থিটা ইকুয়াল টু 2π। তাহলে বাই increasing
মানে বাই ঠিক নয়, ইনক্রিজিং বা ট্রাভেলিং বা ওয়াকিং অ্যালং contour C changes the argument by 2 pi. কন্ট্যুর সি বরাবর একবার ট্রাভেল করলাম, তার ফলে আর্গুমেন্টটা 2 পাই চেঞ্জ হলো, আরো একবার ট্রাভেল করলে আরো আবার 2 পাই চেঞ্জ হতো। ঠিক আছে, এবার যখন থিটা ইকুয়াল টু 0 ছিল সেই সময় জেড এর ভ্যালু ছিল, কোনটা জেড এর ভ্যালু হবে তাহলে জাস্ট এখান থেকে এতটা, এই যে লেন্থটা সেইটা, রাইট? তাহলে এইখানে জেড এর এই পার্টিকুলার যে জেড এর ভ্যালুটা, পরে যখন এফ জেড আসছে তখন সেটাই আর টু দা পাওয়ার 1/5 হচ্ছে। তবে সেটারও লেন্থ ভেরিয়েশন হবে, সেটা যেরকম হওয়ার সেরকম হবে, সেটা তো বুঝতেই পারছিস। মানে 0 থেকে আবার 2 পাই ঘুরে আসা মানে আর এর ভ্যালুটা আবার এখানেই ফিরে আসছে, তাহলে আর টু দা পাওয়ার 1/5 এর ভ্যালুটা কিন্তু একই থাকবে। ও, এখান থেকে আমি একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখতে পাচ্ছি, এটা একটু বাড়িতে নিজেরা ভাববি যে for this given picture of traveling along contour C, sketch the কি বলবো, sketch the corresponding fz in z to the power 1/5 plane. ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এটা তো হলো। এবার আমরা আমাদের সেই আগের ইয়েতে আসি, ফিরে আসি, যে আমরা দেখতে চাইছি যে অরিজিনের বদলে অন্য কোনো পয়েন্টের অ্যাবাউটে যদি এই রোটেশনটা হতো তাহলে এখানে মাল্টিভ্যালুডনেস ব্যাপারটা আসতো কিনা। ওকে, তাহলে রোটেশনটা কিরম ভাবে হবে, এরকম ভাবে ট্রাভেলিংটা হবে, প্রথমে এখানে এলো, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, তারপরে আবার ফিরে গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার, থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু 2 পাই, কিন্তু রোটেশনটা কিন্তু অ্যাবাউট জেড নট, তার মানে ফর দিস পার্টিকুলার ফিগার the equation is, কি হবে ইকুয়েশনটা, z minus z naught is equal to r e to the power I theta, নিশ্চয়ই তাই হবে।
ঠিক কিনা? মানে ব্যাপারটা কি বুঝতে পারলি? ফর দিস পার্টিকুলার ফিগার ইকুয়েশনটা এইটা হবে, তার কারণ এখানে এখন অ্যারোটা মানে অ্যারোটা অ্যাকচুয়ালি কি মিন করছে, মানে এই কন্টুরের উপর যে কোনো পয়েন্টই হচ্ছে জেড, ঠিক আছে? এটা একটা জেড, এটা অন্য আরেকটা জেড, আর এই পয়েন্টটা হচ্ছে জেড নট। তাহলে জেড মাইনাস জেড নটই তো অ্যারোটা, মানে আমার অ্যারো মানেই হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই থিটা, মানে আরটা তো বেসিক্যালি ডিস্টেন্স। এখানে যেমন জেড মাইনাস জেড নটের যে ভ্যালু সেটা তো আর, মানে মডিউলাসটা, ক্লিয়ার? তাহলে আরটা হচ্ছে জেড আর জেড নটের ডিস্টেন্স। বুঝতে না পারলে বলবি। আর হচ্ছে জেড আর জেড নটের যে ডিস্টেন্সটা, মানে যে কোনো অ্যারো অলওয়েজ মিনস আর ই টু দ্য পাওয়ার আই থিটা। তাহলে এখানে আমার অ্যারোটা সবসময় কি হচ্ছে, জেড মাইনাস জেড নট। এই যে এটা জেড আর এটা জেড নট, সবসময় আমি জেড নট থেকে ডিস্টেন্সটা মাপছি, আর থিটাটা তো থিটার মতো চেঞ্জ হচ্ছে। এই জেড নটের জায়গাতেই জিরো বসালে আমি জেড ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা পেতাম। যেহেতু এখানে জেড নটের অ্যাবাউটে রোটেশনটা করছি, সেই জন্য এটা জেড মাইনাস জেড নট ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা। আচ্ছা, তাই যদি হয় দেন জেড ইজ ইকুয়াল টু জেড নট প্লাস আর ই টু দ্য পাওয়ার আই থিটা। রাইট? আচ্ছা, এইবার জেড, নাও মাই fz is z to the power 1/5, অর্থাৎ জেড নট প্লাস আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এই পুরো জিনিসটার 1/5। ঠিক আছে, ক্লিয়ার? এবার এখানে কিন্তু জেড নট ইজ সাম কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবার এইটাকে নিয়ে খুব বেশি ডিটেলে না গিয়েও আমি ফ্রম অবজারভেশন বলতে পারি, যেহেতু আর কি সিন্স জেড নট ইজ সাম কনস্ট্যান্ট, এবার এই যে জেড নট প্লাস আর ই টু দ্য পাওয়ার আই থিটা হোল টু দ্য পাওয়ার 1/5, এই জিনিসটার একটা সিরিজ এক্সপ্যানশন করা সম্ভব। এবং এক সেকেন্ড দাঁড়া, জাস্ট আ মিনিট। হ্যাঁ, এটা একটা সিরিজ এক্সপ্যান্ড করা সম্ভব, এবং সিরিজ এক্সপ্যান্ড না, হ্যাঁ, সিরিজ এক্সপ্যান্ড না করলে অবশ্য ডিসিশনে আসা মুশকিল হবে। এনিওয়ে, তো এটা সিরিজ এক্সপ্যান্ড করা সম্ভব। সিরিজ এক্সপ্যান্ড এটা নিজেরা বাড়িতে ট্রাই করিস, আমি আর এই পার্টটা করছি না। সিরিজ এক্সপ্যান্ড তো যেমন বাইনোমিয়াল এক্সপেনশন যেমন করে সেরকমই হবে, সিরিজ এক্সপ্যান্ডটা করবো। ঠিক আছে, করলে পরে যে ব্যাপারটা বুঝতে পারবি সেটা হচ্ছে যে থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 2π, 4π ইত্যাদি, এইগুলোতে জেড এর ভ্যালুটা তো ফিক্সড, কিন্তু দেখা যাবে fz এর ভ্যালুটা, মানে এখানে যদি আমি জেড নট ঢুকিয়ে দিই তাহলেও fz এর ভ্যালুটা আলাদাই থাকবে, মানে মাল্টি ভ্যালুড। এই যে মাল্টি ভ্যালুড ফাংশনের যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু যদি জেড এর বদলে জেড নটের অ্যাবাউটে রোটেশন করা হতো তাহলেও এই সমস্যাটা থেকেই যেত। ইনফ্যাক্ট
In fact, it can be shown that সেটার ক্ষেত্রে এটা ভ্যালিড হবে কিনা সেটা আবার না করে বলা মুশকিল। না, ভ্যালিড হবে এটার ক্ষেত্রেও। সেটা হচ্ছে যে z tends to infinity is also a branch point here. কিভাবে দেখাবি? How to prove? কিছুই না, সিম্পল। z equal to 1 by u নতুন ভেরিয়েবল ধরবি, তাহলে fz আর fz থাকবে না, ওটা হয়ে যাবে fu equal to 1 by u to the power 1 by 5। ঠিক আছে, তারপর তোকে দেখাতে হবে যে u equal to 0 এইটার অ্যাবাউটে রোটেশন হলে fu is multivalued। এটা তো এমনি স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমি জাস্ট এটাকে u টু দ্য পাওয়ার -1/5 এরকম ভাবে লিখবো, তাহলেই ব্যাপারটা তোরা বুঝতে পেরে যাবে। মানে জেডটাকে লিখবো u ইনভার্স আর এটাকে লিখবো u টু দ্য পাওয়ার -1/5 করে এবারে তুই যেমন করে ধরতে চাস ধরবি। এটা একটু করিস তো বুদ্ধি করে, মানে মোটামুটি আমি ক্লুটা বলেই দিলাম। এটা হচ্ছে u ইনভার্স হয়ে গেল, আর fu টা হলো u টু দ্য পাওয়ার -1/5। এবার u ইনভার্সকে তুই আর থিটার টার্মে কিভাবে ধরবি এটা বোঝাই যাচ্ছে, ইট ইজ অলমোস্ট ডান। তো এটা একটু বাড়িতে নিজেরা কমপ্লিট করবি। তো এখান থেকে দেখানো যাচ্ছে যে z ইকুয়াল টু 0 যেমন একটা ব্রাঞ্চ পয়েন্ট, তেমনই z টেন্ডস টু ইনফিনিটি একটা ব্রাঞ্চ পয়েন্ট। একটু এই দুটো ব্যাপারকে যদি আমি কানেক্ট করি তাহলে এটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি z ইকুয়াল টু 0, ইনফিনিটি এবং মাঝখানের প্রত্যেকটা পয়েন্টই প্রকৃতপক্ষে, মানে কোনো পয়েন্টই কিন্তু এমন নেই যেটার অ্যাবাউটে রোটেশন করলে মাল্টি ভ্যালুডনেসটাকে অ্যাভয়েড করা যাবে। তো এই 0 এবং ইনফিনিটি এই দুটো পয়েন্টকে আমি কানেক্ট করলাম। কানেক্ট করে যে জিনিসটা পেলাম সেটাকে বলা হয় ব্রাঞ্চ কাট। এবং এই সিঙ্গুলার বিহেভিয়ারটাকে হ্যান্ডেল করার জন্য আমাকে কি করতে হবে? এই লাইনটাকে কখনোই ক্রস করা যাবে না। ব্রাঞ্চ কাট হচ্ছে এমন একটা জিনিস, মানে একটা খাদ বানিয়ে দিলাম আমি, বাট লক্ষণ রেখা টেনে দিলাম যেই পয়েন্টটাকে কখনোই ক্রস করা যাবে না। ঠিক আছে, এটার ফলে কি হবে? দ্য প্রবলেম অফ branch point is removed। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চ পয়েন্ট হলো 0 হলো ইনফিনিটি হলো ব্রাঞ্চ পয়েন্ট, দুটোকে কানেক্ট করলাম, করে আমি পেলাম ব্রাঞ্চ কাট। ব্রাঞ্চ কাটকে যদি, ব্রাঞ্চ কাট জিনিসটা এমনই যে ব্রাঞ্চ কাটকে কখনো ক্রস করা যায় না। ব্রাঞ্চ কাটকে যদি আমি ক্রস না করি তার মানে দাঁড়ালো যে থিটা ইজ লিমিটেড বিটুইন 0 and 2 পাই। তার ফলে মাল্টি ভ্যালুডের প্রশ্নটা আর আসছে না, সবসময় ওটা একটা ব্রাঞ্চেই আটকে থাকছে, কারণ এই ব্রাঞ্চটাকে বেসিক্যালি কেটে দিয়েছি, একটা ব্রাঞ্চেই আটকে থাকছে এবং মাল্টি ভ্যালুডনেসের প্রবলেমটা রিমুভ হলো। তাহলে এই সিঙ্গুলারিটি যদি থাকে তাহলে এটাকে হ্যান্ডেল করার একটা অন্যতম উপায় হচ্ছে ব্রাঞ্চ কাট। আরেকটা টাইপের মানে ফাংশন আমি আগের দিন করতে দিয়েছিলাম, সেটা হলো লগ। লগ জেড। বিক্রম মোটামুটি অলমোস্ট ওখানে পৌঁছে গেছিস। তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এবং এই জিনিসটাকে লেখা যায় আর ই টু দ্য পাওয়ার আই থিটা প্লাস 2n পাই। সুতরাং লগ জেড
is equal to log r plus theta plus 2n pi। সুতরাং যেটা দাঁড়ালো সেটা হচ্ছে for n equal to 0 log z is log এটা সরি এখানে একটা i হবে, log r plus i theta আর z equal to r e to the power i theta, n equal to 1 log z is log r plus I theta plus 2 pi, z equal to r e to the power theta plus 2 pi which is equal to r e to the power I theta। মানে z এর ভ্যালু একই থেকে গেল, কিন্তু log z এর ভ্যালুটা আলাদা। n equal to 2 কি হচ্ছে log z log r plus I theta plus 4 pi, অথচ z এর ভ্যালু সেম। তাহলে এরকম করতে 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 যত n আমি লিখবো তত আলাদা আলাদা log z পাবো। ডিফারেন্স কি আগের গুলোর সঙ্গে? রুট অফ এ ফাংশন। ডিফারেন্স এটাই যে ওখানে একটা ফাইনাইট নাম্বার অফ ব্রাঞ্চেস ছিল, ঠিক আছে? যেমন z টু দ্য পাওয়ার 1/5 সেখানে কি হচ্ছিল 0 2 পাই 4 পাই 6 পাই 8 পাই 10 পাইতে এসে ও আবার আগের কন্ডিশনে ফিরছিল। z টু দ্য পাওয়ার 1/7 আগের কন্ডিশনে ফিরছিল, সুতরাং 1 2 3 4 5 পাঁচটা ব্রাঞ্চ। ফাইভ ব্রাঞ্চেস। z টু দ্য পাওয়ার 1/7 এর ক্ষেত্রে কি হবে 0 2 পাই 4 পাই 6 পাই 8 পাই 10 পাই 14 পাই এসে আবার ঘুরবে 14 পাই এক্স্যাক্টলি গুড, এসে আবার আগের জায়গায় ফিরবে। তাহলে 7টা ডিফারেন্ট ভ্যালু 7 ব্রাঞ্চেস। কিন্তু লগের ক্ষেত্রে কি হলো কোনো মতেই কখনোই প্রথমটাতে গিয়ে ফিরবে না, বিকজ ইট ইজ নট পসিবল। এই যে এই মানে ইয়েটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে যে n বাড়াতে থাকবো অনেকগুলো রোটেশন হবে, কখনোই প্রথমটাতে ফিরবে না। সো log z has infinite number of branches। খুব ঝামেলার ফাংশন। ঝামেলা মানে এই আর কি, মানে মাল্টিভ্যালুড ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস আর পসিবল। ঠিক আছে, এগুলোকে যদি জেড প্লেনে আর এফ জেড প্লেনে আর কি এই ব্যাপারগুলোকে প্লট করতে হয় তখন ব্যাপারটাকে এরকম ভাবে করতে হবে যে টু প্লট জেড প্লেন and fz প্লেন। তখন সুবিধার্থে আমরা এরকম ধরে নিতে পারি যে মানে সার্কুলার কন্ট্যুর আর কি আর ফিক্সড, এরকম একটা ধরে নিলাম। তখন জেড প্লেনে ব্যাপারটা হবে প্লেন একটা সার্কেল, এরকম আর কি জাস্ট জিনিসটা, এবং অরিজিনের অ্যাবাউটে হচ্ছে। ঠিক আছে, এবার এফ জেড প্লেনে জেড প্লেনে যেমন ব্যাপারটা কি হয় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে রিয়েল আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইমাজিনারি। এফ জেড প্লেনের ক্ষেত্রে সেই একই জিনিসটাকে কি বলে এফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি। u is a function of x and y, v is also a function of x and y। তাহলে fz প্লেনে অ্যাক্সিস এরকম u, এটা হচ্ছে v
ভি ইজ ইমাজিনারি, ইউ ইজ রিয়েল। তাহলে আমাদের লগ জেড এর ক্ষেত্রে ইউটা কি? ইউ ইজ লগ আর, and what is v? v is theta plus 2n pi. সুতরাং হ্যাঁ, সুতরাং যেহেতু আমি এখানে সার্কুলার নিয়েছি, সার্কেল না নিলে আরেকটু অন্যরকম হতো ব্যাপারটা, যেহেতু আমি এখানে সার্কুলার কন্টুর নিয়েছি, তাহলে আর ফিক্সড, অতএব ইউ লগ আর ইজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে কিছু একটা জায়গায় পড়বে জিনিসটা। সো ইট ইজ আ কনস্ট্যান্ট, তার মানে কি বাজে হলো, তার মানে সাপোজ সামথিং লাইক দিস, এরকম। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু log r. It is a constant, it is independent of v আর কি। এখন v এর ভ্যালুটা কি? থিটা প্লাস 2n পাই। ঠিক আছে, তো তার মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে n এর বিভিন্ন ভ্যালুর জন্য আর কি, n এর বিভিন্ন ভ্যালুর জন্য v এর বিভিন্ন ভ্যালু হবে। আবার হ্যাঁ, থিটাটাও তো আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, তো আমি এখানে যদি এরকম বলে দিই যে এইখানে থিটা, না ঠিক আছে, থিটা ওরকম ফিক্স করার খুব একটা দরকার নেই। এখানে তো আমরা এরকম রোটেশন করছি মানে থিটাটাও আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছি, তারপরে একটা সার্টেন টাইম অন্তর অন্তর আমরা ইয়ে করছি। হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট গ্রাফটা এরকমই হবে, মানে ইউ ইজ লগ আর, দিস ইজ আ কনস্ট্যান্ট বিকজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভি, বিকজ ইট ইজ সার্কেল। সার্কেল না হলে ব্যাপারটা চেঞ্জ হয়ে যেত। আর এই পয়েন্টের মানে এই স্ট্রেট লাইনের উপর সমস্ত ভি আর কি অ্যাপ্লিকেবল, মানে সমস্ত ভি হচ্ছে অ্যালাউড। থিটা প্লাস 2n পাই, তো এখানে n এর বিভিন্ন ভ্যালু এবং থিটারও বিভিন্ন ভ্যালু, তার জন্য ভি এর বিভিন্ন ভ্যালু পাওয়া যায়। তাহলে এই সার্কুলার কন্টুরের করেসপন্ডিং পিকচার ইন এফজেড প্লেন হচ্ছে এইটা। এবার যদি কন্টুরটা সার্কুলার না হয়, একটু অন্যরকম হতেই পারে, পুরোটাই ডিপেন্ডস অন দ্য কন্টুর। কিন্তু কন্টুরটা যদি সার্কুলার না হয়ে ইলিপ্টিক হতো, ভালো ইলিপসি আঁকছি যখন, এরকম ইলিপ্টিক। ঠিক আছে, তাহলে এখানে দেখ যে আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম যখন থিটা ইজ 0 এবং আর এর ভ্যালুটা মিনিমাম যখন থিটা ইজ π/2 এবং 3π/2, আর এখানে হচ্ছে থিটা ইজ 0 এবং থিটা ইজ π। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটার করেসপন্ডিং fz, যেখানে fz is equal to log z and log z is equal to log r plus I theta plus 2n pi. তো এইখানে আমি যদি fz প্লেনে ব্যাপারটাকে দেখাতে চাই, u আর v, তাহলে দেখ এখন কিন্তু
r is a function of theta. R is not constant. R is a function of theta. ঠিক আছে, তাহলে u is a function of v. তাহলে এখন আর জিনিসটা এইটার মতন সিম্পল থাকবে না, একটু কমপ্লিকেটেড হবে। এক্সাক্ট ফর্মটা পেতে গেলে আরটা থিটার এক্স্যাক্টলি কিরকম ফাংশন সেইটা জানতে হবে, সেটাও বলে দেওয়াই যায়। না ঠিক আছে, সেটা একটু কমপ্লিকেটেড হবে, সেটা না হয় পরে কখনো বলবো। কিন্তু আপাতত আরটা থিটার কি ধরনের ফাংশন সেটা এক্স্যাক্টলি না জেনেও এটা কিন্তু একটুখানি বাই অবজারভেশন প্লট করা যায়। যেমন r ইকুয়াল টু আর ম্যাক্স যখন থিটা ইকুয়াল টু 0, তাই তো? তাহলে u ইকুয়াল টু log r max যখন v ইকুয়াল টু 2n পাই। তারপর থিটা আরেকটু বাড়লো, থিটা যত বাড়ছে থিটা ইনক্রিজেস তত কিন্তু আর ডিক্রিজেস। এই করতে করতে u ইকুয়াল টু log r মিনিমাম তখন v ইকুয়াল টু কি হবে? থিটা প্লাস 2n পাই, থিটা ইকুয়াল টু পাই বাই 2। তাহলে পাই বাই 2 প্লাস 2n পাই। ঠিক আছে, তারপরে আবার থিটাকে আরো বাড়ানো হলো, এইবার কিন্তু আবার আরটা বাড়তে থাকলো, বাড়তে বাড়তে u ইকুয়াল টু log r max যখন v ইকুয়াল টু পাই প্লাস 2n পাই। এইরকম হচ্ছে আমাদের প্লটগুলো। তাহলে আমি যদি এবার গ্রাফের উপর ব্যাপারটাকে প্লট করতে চাই, তাহলে u ইকুয়াল টু log r max তখন v ইকুয়াল টু সাম 2n পাই, তাহলে এটা একটা পয়েন্ট। তারপরে u ইকুয়াল টু log r min, তার মানে বাঁদিকে কোথাও একটা, এইটা হচ্ছে log r max আর এটা হচ্ছে log r min। তখন v ইকুয়াল টু পাই বাই 2 প্লাস 2n পাই। তার মানে এইখানে যে পয়েন্টটা ছিল এই পয়েন্টেরও আবার রিপিটেশন হবে, কিন্তু 2n পাই মানে হচ্ছে 0, 2 পাই, 4 পাই ইত্যাদি। তার মানে log of r max, তার জন্য এখানে একটা পয়েন্ট রেগুলার ইন্টারভ্যালে, আবার এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 4 পাই, এরকম করে করে এতগুলো পয়েন্ট পাওয়া যাবে। আবার log of r minimum, সেখানে কি পাওয়া যাবে? পাই বাই 2 প্লাস 2n পাই। তার মানে এই যে 2 পাই আছে তার কিছুটা উপরে এটা একটা পয়েন্ট পাওয়া যাবে, আবার পিরিয়ডিক্যালি এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, আবার পিরিয়ডিক্যালি এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে। ঠিক আছে, আবার log r max হবে, তখন ভিটা কি হবে? পাই প্লাস 2n পাই। তার মানে এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এরকম করে সো অ্যান্ড সো ফর্থ। তাহলে যেটা বোঝা গেল সেটা হচ্ছে এখানে আমরা দুটো স্ট্রেট লাইন পাবো, one which corresponds to log r max, one which corresponds to log r min। এই দুটো হচ্ছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর এই রকম যদি কন্টুর হয়, তাহলে fz-টা কেমন হবে। মানে fz-টা তো z এর একটা ফাংশন, তাহলে z এর ভেরিয়েশন কেমন তার উপরেই ব্যাপারটা ডিপেন্ড করবে। তো যদি সার্কেল হয় তাহলে একটাই স্ট্রেট লাইন, এবং এরকম এরকম বিভিন্ন, মানে এটা ঠিক এভাবে দেখানোটা তো উচিত নয়, মানে বিভিন্ন ভি পয়েন্টস আর কি, সেগুলো হচ্ছে এরকম। তাহলে সবগুলোকে কানেক্ট করলে ট্র্যাজেক্টরি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জাস্ট ওয়ান স্ট্রেট লাইন।
যদি ইলিপস হয় তখন দুটো, একটা এটা আর একটা এটা। এবার এই দুটোর মাঝখানে কি আর কিছু থাকবে না? আমরা এখানে কিছু রিপ্রেজেন্টেটিভ ভ্যালু নিয়েছি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এদের মাঝখানেও কিন্তু এই সমস্ত আছে, মানে এদের মাঝখানেও তো কিছু ইন্টারমিডিয়েট থিটা আছে। তার এই যে লগ আর ম্যাক্স আর লগ আর মিন, এদের মাঝখানেও তো আরো আর কি আদার ভ্যালুজ অফ ইউ ইকুয়াল টু লগ আর আছে, যাদের জন্য অন্যান্য ভিও থাকবে। তাহলে গল্পের মরাল হচ্ছে যে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হবে, মানে এদের মাঝখানটাও ফিক্সড হবে, মানে এদের মাঝখানেও এরকম অনেক স্ট্রেট লাইন থাকবে। এরকম থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে, ঠিক আছে? একটা লগ আর ম্যাক্স থাকবে, একটা লগ আর মিন থাকবে, এবং তার মধ্যে এরকম অনেক স্ট্রেট লাইন থাকবে যদি কন্টুরটা ইলিপস হয়। আর যদি কন্টুরটা সার্কেল হয় তখন একটাই মাত্র স্ট্রেট লাইন থাকবে, যেহেতু আরটা ফিক্সড। এইবার যদি আরবিট্রারি কন্টুর হয় তখন এবার নিজেরাই ভাববি যে যদি এইসব কিছুই না হয়, যদি সার্কেলও না হয়, ইলিপসও না হয়, যদি যেমন খুশি তেমন হয়, এই ধরা যাক এরকম, তখন লগ জেড এর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? এরকমও ভাবতে পারিস, নিজেরা একটা করতে পারিস যে যদি সার্কেল হয় কন্টুরটা, হ্যাঁ, যদি কন্টুরটা সার্কেল হয় তাহলে z⁵ এই ফিগারটা কেমন হবে? আর যদি কন্টুরটা সার্কেল না হয়ে ইলিপস হয়, মানে এগুলো যত নিজেরা নানান রকম ভাববি তত ব্যাপারটা মানে আর কি কি বলবো মাথায় বেশি ভালো ঢুকবে। যদি এটা সার্কেল না হয় ইলিপস হয় তাহলেই বা z⁵ এইটা এই প্লেনটা দেখতে কেমন হবে? ঠিক আছে, আচ্ছা, ওকে। এইবারে একটা অন্যরকম এক্সাম্পল, সাপোজ fz equal to z² plus 1 square root. Show that z equal to plus minus I are branch points. কি করে দেখাবি? বেসিক্যালি যেটা দেখাতে হবে সেটা হলো z equal to I আর z equal to minus I, এদের অ্যাবাউটে যদি রোটেশনটা হয় অর্থাৎ প্লাস I মাইনাস I, এদের মধ্যে যে কোনো একটার অ্যাবাউটে আর কি। একবার এটার অ্যাবাউটে একটা কন্টুর নিলাম, নিয়ে রোটেশন দুটোর অ্যাবাউটেই হবে, এটা মাইনাস I, রোটেশন দুটোর অ্যাবাউটেই হবে, করে দেখাতে হবে যে মাল্টিভ্যালুড হচ্ছে ফাংশনটা। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস আমি গুরুত্বপূর্ণ জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে কন্টুর কন্টুর বারবার বলছি না, এই যে কন্টুর নেওয়া, তো এই কন্টুর নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে কন্টুরের ক্ষেত্রে এইটাই বক্তব্য যে আমরা ব্রাঞ্চ কাট বলে একটা জিনিস বলেছিলাম, সেটা কি ছিল যে
branch cut is something which যদি ব্রাঞ্চ কাটকে ক্রস করা হয়, if branch cut is crossed, then function is multivalued. আর if branch cut is not crossed, then function is single valued. ঠিক আছে, ব্রাঞ্চ কাটকে ক্রস করলেই ফাংশনটা মাল্টি ভ্যালুড হয়ে যাবে। ব্রাঞ্চ কাটকে ক্রস করলেই ফাংশনটা একটা ব্রাঞ্চ থেকে লাফিয়ে অন্য ব্রাঞ্চে চলে যাবে। আর যদি ব্রাঞ্চ কাটকে ক্রস না করা হয় তাহলে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুডই থাকবে। তো কন্টুর সি এর ক্ষেত্রেও মানে এটা প্রযোজ্য, যে কন্টুর সি যদি ব্রাঞ্চ কাটকে ক্রস করে তাহলে এই ফাংশনটা কিন্তু বিকামস মাল্টি ভ্যালুড, যেটা এই উদাহরণটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা এখানে জেড নট নিয়েছি, হ্যাঁ একটা জেড নট নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে তখনও কিন্তু ফাংশনটা মাল্টি ভ্যালুড থেকে যাচ্ছে। এটার কারণটা আর কিছুই নয়, কারণ এখানে মানে ব্রাঞ্চ কাটটাকে ক্রস করা হচ্ছে। জেড নটটা তো ব্রাঞ্চ কাটের উপরেই নিয়েছি, তো জেড নটের অ্যাবাউটে যখন রোটেশনটা করছি তখন আমরা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ কাটকে ক্রস করছি, কারণ এরপরেই আমরা দেখালাম যে ইনফিনিটি হলে সেটাও একটা ব্রাঞ্চ পয়েন্ট, এবং জেনারেলি দুটো ব্রাঞ্চ পয়েন্টকে কানেক্ট করলেই ব্রাঞ্চ কাটটা পাওয়া যায়। How to obtain branch cut? By connecting two branch points. ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এটা এতগুলো কথা বললাম কারণ এখানে আমি একটা কন্টুর চুজ করব, সেই জন্যই বললাম কথাটা। তো এখানে আমি প্রথমে একটা এরকম কন্টুর চুজ করছি, কন্টুর সি। ঠিক আছে, এবারে সি কন্টুরটাকে একবার আই এর রেসপেক্টে পুরো কন্টুরটাকে কভার করব, আর একবার মাইনাস আই এর রেসপেক্টে পুরোটাকে কভার করব। আই এর রেসপেক্টে মানে অ্যারোটা আই থেকে শুরু হবে, মাইনাস আই এর রেসপেক্টে মানে অ্যারোটা মাইনাস আই থেকে শুরু হবে। তাহলে জিনিসটা আই থেকে শুরু হবে মানে জিনিসটা এরম করে আবার আগের পয়েন্টে ফিরবে, আর মাইনাস আই থেকে মানে সেটাও একবার এরম হবে, তারপর এরম হবে, তারপর এটা এখানে আসবে, এরম করে করে আবার আগের পয়েন্টে ফিরবে। ম্যাথমেটিক্যালি এইটা this is equal to z plus I z minus I. ওকে, therefore তার মানে আর্গুমেন্ট অফ fz মানে থিটা অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে। আগের প্রবলেমের সঙ্গে কম্পেয়ার করলে z টু দ্য পাওয়ার 1/5 ইকুয়াল টু এইটা ছিল, তাহলে আর্গুমেন্ট অফ z টু দ্য পাওয়ার 1/5 হচ্ছে থিটা বাই 5। এখানেও সেরকম আর্গুমেন্ট অফ fz ইজ ইকুয়াল টু হাফ argument of z plus I plus argument of z minus I. ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন দ্য আর্গুমেন্ট অফ fz, কারণ আলটিমেটলি পুরোটাই দেখা যাচ্ছে চেঞ্জ ইন আর্গুমেন্টটাই ইম্পর্টেন্ট, মানে z এর আর্গুমেন্ট চেঞ্জ হচ্ছে আর fz এর আর্গুমেন্ট চেঞ্জ হচ্ছে। প্রশ্ন একটাই যে z এর আর্গুমেন্ট 2π চেঞ্জ হলে fz এর আর্গুমেন্টটা 2π চেঞ্জ হলো কিনা, মানে সেটাই তো ব্যাপার। মানে একটা জিনিস যেটা আগের পয়েন্টে ফিরে আসবে, এই জিনিসটার মানে মোদ্দা কথাটা কি?
এই জিনিসটার মেন কথা হচ্ছে যে যতবার জেড এর আর্গুমেন্ট 2π চেঞ্জ হবে ততবার এফজেড এর আর্গুমেন্ট 2π চেঞ্জ হচ্ছে কিনা। এই প্রবলেমের ক্ষেত্রে যেমন দেখা গেল যে জেড এর আর্গুমেন্ট 2π চেঞ্জ হলে এফজেড এর আর্গুমেন্ট 2π5 চেঞ্জ হচ্ছে, আরো 2π চেঞ্জ হলে এর আর্গুমেন্টটা টোটাল 4π/5 চেঞ্জ হচ্ছে, এরকম ব্যাপারটা। তাহলে ইটস অল অ্যাবাউট দ্য রিলেশন বিটুইন চেঞ্জ ইন আর্গুমেন্ট z and চেঞ্জ ইন আর্গুমেন্ট fz। ঠিক আছে, তাহলে আমি যদি মানে আগেটা তো ছক করে করেছিলাম একটু ইজি হবে বুঝতে তার জন্য, কিন্তু আমি যদি একদম প্রপার ম্যাথমেটিক্স দিয়ে করতে চাই, কারণ অঙ্ক যত কমপ্লিকেটেড হবে তত তোকে বেশি বেশি করে পিওর ম্যাথমেটিক্স এর হেল্প নিতে হবে। তাহলে হাফ অফ চেঞ্জ অফ আর্গুমেন্ট fz হচ্ছে হাফ অফ চেঞ্জ অফ আর্গুমেন্ট z প্লাস i চেঞ্জ অফ আর্গুমেন্ট z মাইনাস i। তাহলে ফুল রোটেশন about plus I means change of argument z minus I equal to 2π। এবং ম্যাম জায়গাটা আরেকবার রিপিট করুন। আচ্ছা কোন জায়গাটা বল? ফুল রোটেশন ও অ্যাবাউট আচ্ছা প্লাস এইটা, আই। হ্যাঁ ফুল রোটেশন অ্যাবাউট প্লাস আই মানে হচ্ছে চেঞ্জ অফ আর্গুমেন্ট আছে, এইটা বলছি কেননা রোটেশন বলতেই অ্যাকচুয়ালি সেটাই বোঝায়। মানে ধর জিরোর অ্যাবাউটে একটা জিনিসকে পুরো একবার রোটেশন দেওয়া হলো, ঠিক আছে, তার মানে z ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা ছিল, এখন এই ফাংশনটা হয়ে গেল z ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা প্লাস 2π হয়ে গেল। তার মানে আগে আর্গুমেন্ট অফ z ছিল থিটা, এখন আর্গুমেন্ট অফ z হয়ে গেল থিটা প্লাস 2π। মানে একটা পুরো রোটেশন মানে হচ্ছে আর্গুমেন্টটা 2π চেঞ্জ হওয়া, ঠিক আছে। এবার এখানে আর্গুমেন্টটা কার অ্যাবাউট আছে না জিরোর অ্যাবাউটে। এই আর্গুমেন্টটাই যদি মানে এই রোটেশনটাই যদি আমি করতাম আই এর অ্যাবাউটে, তাহলে ছবিটা কেমন হতো? এই ধর আমার কন্টুর, এই হচ্ছে আমার আই, তাহলে অ্যারোটা এরকম হতো। তাহলে এই আইটা আমার ফিক্সড আর এটা হচ্ছে আমার জেড, তাহলে এই মাঝখানটা কত? জেড মাইনাস আই। ক্লিয়ার? তাহলে এই যে জেড মাইনাস আই, আগেই বলেছি যে অ্যারো মানেই হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই থিটা, যে কোনো অ্যারো মানেই তাই, অ্যারোর ম্যাগনিটিউড আর এবং রোটেশন হচ্ছে থিটা, তাহলে অ্যারো মানে হচ্ছে আর ই টু দ্য পাওয়ার আই থিটা, এবং এখানে অ্যারোর লেংথ সবসময়ই জেড মাইনাস আই, মানে এটা একটা জেড, আবার যখন অ্যারোটা ঘুরে এখানে আসবে এটাও তো আরেকটা জেড, তাহলে বেসিক্যালি অ্যারো মানেই হচ্ছে জেড মাইনাস আই। তাহলে এক্ষেত্রে জেড মাইনাস আই ইজ ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা। তো এটা যদি একটা পুরো রোটেশন হয়, অর্থাৎ পুরো কন্টুরটা যখন ঘুরে আসবে, তার মানে এই থিটা থেকে থিটা প্লাস 2π হলো। ওকে ম্যাম। Therefore চেঞ্জ ইন আর্গুমেন্ট z মাইনাস i হলো 2π। আচ্ছা এইবার আমরা দেখি যে মানে ফুল রোটেশন অ্যাবাউট প্লাস আই, ওকে ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি এই কন্টুরটাকে লক্ষ্য করি, তাহলে প্লাস আই এর অ্যাবাউটে ফুল রোটেশন হলো, হয়ে আর্গুমেন্ট চেঞ্জ হলো 2π, সেটা আমরা দেখলাম। কিন্তু এই কন্টুরটার জন্য আমি যখন মাইনাস আই এর অ্যাবাউটে রোটেশন করাবো, তখন কিন্তু জিনিসটা একটু অন্যরকম, কারণ
এটা একটু গ্রাফিক্স, সামনে ক্লাস হলে এটা একটু ভালো করে বলতে পারতাম, কারণ then it is changed to z plus I. হ্যাঁ না, আমি বলছি কি বলতে চাচ্ছি সেটা বলছি। দেখ, যখন আই এর অ্যাবাউটে রোটেশন করছি, মানে আই এর অ্যাবাউটে যখন কন্টুর সিটাকে কভার করছি, তখন আমি কি করছি, এরকম ভাবে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, অ্যারোটা সবসময় একই রকম ভাবে ঘুরছে, ঠিক আছে, মানে এরম এরম ভাবে হলো, দিয়ে থিটাটা এরকম হলো। কিন্তু আমি যখন এই একই কন্টুরকে বাইরের কোনো একটা পয়েন্টের রেসপেক্টে যখন আমি আর কি ট্রাভেলটা করছি, তখন কিন্তু সিনারিওটা একটু আলাদা। কেননা তখন ধরা যাক প্রথমে ও এই পয়েন্টে ছিল, আচ্ছা, তারপর হ্যাঁ এটা বুঝতে পারবি এবার, তারপর আমি ট্রাভেল করছি, ফলে আমি ট্রাভেল করছি, সুতরাং আমি এবারে এই পয়েন্টে এলাম, ধরা যাক এরকম এরকম হলো, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলাম, তাতে থিটা কি হলো, থিটা ইনক্রিজিং। কিন্তু কতক্ষণ থিটা ইনক্রিজ করবে, যতক্ষণ না আমি এন্ড পয়েন্টে আসছি। থিটা বেড়ে বেড়ে এখানে যাচ্ছিল, সেখান থেকে বেড়ে থিটাটা এখানে এলো। কিন্তু এবারে ভাব, যখন এটা তো ট্রাভেল করছি, তাহলে আমি এখান থেকে এই অবধি চলে এলাম, কিন্তু এখান থেকে আমি যখন আবার এদিকে যাত্রা শুরু করলাম, তখন কিন্তু ভ্যালু অফ থিটা ইজ ডিক্রিজিং। কেননা তখন আমি সাপোজ এই পয়েন্টে আছি, তাহলে তখন আমার অ্যারোটা কি হবে, অ্যারোটা এইটা হবে। বুঝা গেছে? তাহলে এখন থিটার ভ্যালুটা কম। এইটাই হচ্ছে এটার আসল বোঝার জায়গাটা, যে যখন আমি কন্টুরটা, এটার মানে কন্টুরের ভেতরে এই পয়েন্টটা যখন আছে, তখন কিন্তু সবসময় থিটার ভ্যালু ইনক্রিজিং, বেড়ে 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 এখানটা। কিন্তু যখন কন্টুরের বাইরে কোনো পয়েন্ট আছে, তখন থিটার ভ্যালু প্রথমে বাড়বে, তারপর থিটার ভ্যালু কমবে, কমলো, কমে কমে এখানে এলো, আবার থিটার ভ্যালু এইদিকে বাড়লো, এখানে এলো, আবার থিটার ভ্যালু যখন এদিকে যাব, তখন আবার পুনরায় থিটার ভ্যালু কমতে শুরু করলো। তাহলে ব্যাপারটা যেন এরকম, যে এরকম হচ্ছে কন্টুরটা, এই পয়েন্ট থেকে জার্নি শুরু করলাম, যখন এদিক থেকে এদিকে এলাম থিটা ইনক্রিজিং, যখন এদিক থেকে এদিকে এলাম তখন থিটা ডিক্রিজিং, ফলে চেঞ্জ ইন আর্গুমেন্ট z মাইনাস i ইজ 0। আর্গুমেন্টের কোনো চেঞ্জই হলো না। কখন? যখন when rotation is about a point outside contour. Compared to previous problems, এই একই ঘটনা ঘটবে যদি আমি ওইটা z to the power 1/5 এর ক্ষেত্রে বলছি, এই একই ঘটনা ঘটবে যদি আমার এটা কন্টুর হয়, এই কন্টুরকে আমি খুব ছোট একটা কন্টুর নিই, ধরা যাক আমি জাস্ট অরিজিনকে কভার করছি এরকম একটা কন্টুর নিলাম, এই কন্টুরটাকে আমি অরিজিনের অ্যাবাউটে যখন ট্রাভেল করব, তখন চেঞ্জ ইন আর্গুমেন্ট z ইজ
2 পাই, কিন্তু আমি যদি অন্য কোনো এরকম কোনো পয়েন্টের অ্যাবাউটে যদি আমি এটাকে ট্রাভেল করি, তখন কিন্তু আর্গুমেন্ট এখান থেকে এখানে যখন আসবে তখন বাড়বে, কিন্তু আবার এখান থেকে যখন এখানে আসবে তখন কিন্তু কমবে, মানে এখানে থিটা উইল ইনক্রিজ, এখানে কিন্তু থিটা উইল ডিক্রিজ। তো ফর দিস পয়েন্ট change in argument z will be 0, whereas for this point change in argument z is 2 pi। এখন বক্তব্য হলো যে fz টা তো z to the power 1/5, তো যখন rotation is about origin, আর্গুমেন্ট চেঞ্জ 2 পাই হলো, এবং তখন fz এর ক্ষেত্রে আর্গুমেন্ট চেঞ্জ হবে 2 পাই/5, কিন্তু যখন রোটেশন অ্যাবাউট সাম আদার পয়েন্ট, তখন কিন্তু যেহেতু চেঞ্জ ইন আর্গুমেন্ট 0, তাহলে fz এর ক্ষেত্রেও চেঞ্জ ইন আর্গুমেন্ট 0/5 ইকুয়াল টু 0। তার মানে এই যে এক্সিস এর উপর যে অন্য যে আরেকটা পয়েন্ট আছে, এইটা কিন্তু দিস ইজ নট আ ব্রাঞ্চ পয়েন্ট। এবার তোরা বলতে পারিস তাহলে আগের বার যে আমরা দেখলাম যে z0 হলো, তাহলে এটা আগের মানে রোটেশন হলো, তারপরে দেখা গেল যে মাল্টি ভ্যালুড হবে, এই ব্যাপারটা তাহলে কি হলো? এই ব্যাপারটা কি ছিল? ওই যে ব্রাঞ্চ কাট ছিল, যে 0 একটা ব্রাঞ্চ পয়েন্ট, আবার ইনফিনিটিটাও তো আরেকটা অন্য ব্রাঞ্চ পয়েন্ট। ইনফিনিটিকে কিন্তু আবার তুই এইভাবে ব্যাখ্যা করতে পারবি না যে ইনফিনিটি আরেকটা পয়েন্ট, সেটা দিয়ে রোটেশন করলাম, ওভাবে হবে না, কারণ ইনফিনিটি ইজ ইনফিনিটি, মানে ইনফিনিটি একটা খুব মিস্টেরিয়াস কোয়ান্টিটি, এবং ওটাকে আর 5টা নাম্বারের সঙ্গে কম্পেয়ার করা যায় না। তো 0 একটা ব্রাঞ্চ পয়েন্ট, ইনফিনিটি আরেকটা ব্রাঞ্চ পয়েন্ট, আমি যখন এদেরকে কানেক্ট করছি তখন আমি পাচ্ছি ব্রাঞ্চ কাট। তো মাঝের কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করলে আমি মাল্টিভ্যালুড এই জন্যই পাচ্ছিলাম, বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ক্রসিং দ্য ব্রাঞ্চ কাট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মরাল অফ দ্য স্টোরি, একসঙ্গে অনেক কিছু শিখে গেলাম আমরা। এই অঙ্কটা আমি পরের দিন কমপ্লিট করব। আপাতত আমরা কি কি শিখলাম সেটা একটু দেখি। প্রথমত, যে কোনো অ্যারো মিনস আর ই টু দ্য পাওয়ার আই থিটা। দ্বিতীয়ত, রোটেশন অ্যাবাউট জেড নট, এটার মানে হচ্ছে অ্যারো starts from z0। তৃতীয়ত, চেঞ্জ ইন z, এই জিনিসটা ইট ইজ রিলেটেড or described in terms of traveling along a contour। কন্ট্যুর ছাড়া তুই জেড এর চেঞ্জ ব্যাপারটাকে ঠিকভাবে ডিফাইন করতে পারবি না, কারণ জেড এর মধ্যে একটা আর থাকে, একটা থিটা থাকে। থিটা না হয় বোঝা গেল জিরো, থিটা যেমন চেঞ্জ হয় চেঞ্জ হচ্ছে, কিন্তু আরটা তুই কি করে বুঝবি? আর বুঝতে গেলে তোর কন্ট্যুরই লাগবে। যদি সার্কেল হয় তাহলে আর ফিক্সড, যদি সার্কেল না হয় তাহলে আরটা পরিবর্তনশীল। সুতরাং চেঞ্জ ইন জেডটাকে ওরকম ফট করে বলা যাবে না, সবসময় একটা কন্ট্যুর ধরে সেটা টার্মসে বলতে হবে। ঠিক আছে, যখনই কোশ্চেন অফ কন্ট্যুর কামস, তখনই contour traveled about z0, যদি z0 কন্ট্যুরের ভেতরে থাকে তাহলে চেঞ্জ ইন আর্গুমেন্ট 2 পাই।
যদি জেড নট কন্টুরের বাইরে থাকে চেঞ্জ ইন আর্গুমেন্ট ইজ 0। এইটা চেঞ্জ ইন আর্গুমেন্ট হবে 0। এই ব্যাপারটাকে ব্যবহার করে উই ক্যান চেক whether z0 is a branch point। কিভাবে? সেটা হলো by checking change in argument z and ঠিক z না বলে আমি এটাকে একটু জেনারেল করছি, change in argument z minus z naught and change in argument fz। হলো। এবার নেক্সট পয়েন্টটা কি? ইনফিনিটি টু বি checked by z equal to 1/u। ইনফিনিটিকে বাকিদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এবং লাস্ট হচ্ছে কন্টুর সিলেকশন। if contour process branch cut function is multivalued, if it does not the function is single valued। তাই কন্টুর সিলেক্ট করার সময় it is advisable to choose না, ওটা অবশ্য অতটা ইম্পর্টেন্ট নয়, অ্যাকচুয়ালি বাকি পয়েন্টগুলো মাথায় রাখলেই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সামারি, যে ব্রাঞ্চ পয়েন্ট স্টাডি করা, ব্রাঞ্চ পয়েন্ট বোঝা, বিভিন্ন পয়েন্টের অ্যাবাউটে রোটেশন করা বলতে কি বোঝায়, এই সবগুলোর এইটাই হচ্ছে সামারি। আজকের প্রবলেমটা আমি ভাবছি পরের দিন ডিসকাস করি, বা এটা অ্যাকচুয়ালি এক্সাম্পল থেকেই করাচ্ছি, তোরা নিজেরা মানে এই যে সামারিটা করলাম এখান থেকেই তোরা এই এক্সাম্পলটা দেখলে ব্যাপারটা তোরা বুঝতে পেরে যাবে। তো এটা এতটাই থাক। এবার যেটা আমার বলার সেটা হচ্ছে যে আমি তো অঙ্ক করাবোই ক্লাসে, অ্যাসাইনমেন্টও দেবো, কিন্তু সব অঙ্ক তো করানোর সময় পাওয়া যাবে না, সেটা কখনোই পাওয়া যায় না। তাই তোদের যেটা করতে হবে সেটা হলো সম সিরিজের যে বইটা আমি পাঠিয়েছি ওটাতে প্রচুর স্ট্যান্ডার্ড প্রবলেমস আছে, তো এক্সাম্পলগুলো আগে করতে হবে, তারপর এক্সারসাইজ করতে হবে। এবার ওই বইটা শুধু কমপ্লেক্স অ্যানালিসিসের, তো ওখানে অনেক কিছু এক্সট্রা আছে, সব করতে হবে না, যেই যেই টপিকগুলো আমি করাচ্ছি সেই টপিকগুলোই তোরা পড়, তাহলে পিছিয়ে পড়বি না। হ্যাঁ, পরে যখন শেষ হয়ে যাবে তখন তোরা এক্সট্রা পড়, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটাতে অনেক বেশি ডিটেলস আছে এবং প্রচুর বেশি আছে আর কি, তো অত কিছু এখন পড়লে পরে স্পিডটা কমে যাবে। ঠিক আছে, তো যেই যেই টপিকগুলো পড়াচ্ছি সেই যেমন আজকেটা যেমন চ্যাপ্টার 2-তে আছে, তো সেই টপিকের সেই টাইপের প্রবলেমগুলো এক্সাম্পল থেকেও কর এবং এক্সারসাইজটাও কর। ঠিক আছে।